সকলকে স্বাগত জানাচ্ছি টুডে বাংলার প্রবাস তথ্য কেন্দ্র থেকে মিরাজ হোসেন গাজী। যারা নতুন যুক্ত হচ্ছেন আমাদের সাথে, প্রবাস খাতের সকল আপডেট তথ্য পেতে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। একই সাথে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকতে পারেন। মালয়েশিয়া শ্রম বাজার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই। বিশেষ করে মালয়েশিয়াতে যেই কলিং ভিসা চালু হওয়ার খবর আমরা শুনছি দীর্ঘদিন ধরে, সে বিষয়ে নতুন কিছু তথ্য আছে সেটি একটু জানাতে চাই। আপনারা জানেন যে মালয়েশিয়াতে একদিকে যেমন ছুটিতে থাকা প্রবাসীদের নিয়ে আমরা কাজ করছি, আবার ওখানে অবৈধ কর্মীরা বা অনিয়মিত কর্মীরা যারা বৈধকরণ প্রক্রিয়ার মধ্যে আছেন তাদেরকে নিয়ে আমরা প্রতিনিয়ত তথ্য দেওয়ার চেষ্টা করছি। আবার যারা দেশে আছেন, নতুন করে মালয়েশিয়াতে যাওয়ার জন্য অপেক্ষায় আছেন দীর্ঘদিন ধরে, তাদের বিষয়টিও আসলে তুলে ধরতে চাই। মালয়েশিয়াতে আপনারা জানেন যে কলিং ভিসা চালুর বিষয়ে বা মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার বিষয়ে গেল অক্টোবর মাসের 15 তারিখে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে দীর্ঘক্ষণ কিন্তু বৈঠক হয়েছে। সেই বৈঠকে মূলত অমীমাংসিত যে ইস্যুগুলো ছিল, যেগুলো নিয়ে আসলে দীর্ঘদিন যাবৎ দেন দরবার চলছিল, ঝুলেছিল, সেই বিষয়গুলো দুই দেশে একমত হয়েছে এবং দু দেশের থেকেই কিন্তু সেই বিষয়টি আমরা জানতে পেরেছি সংশ্লিষ্ট সূত্রে, এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবেও কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে সেই বিষয়টি জানানো হয়েছে। এবং এরপরে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হওয়ার কথা ছিল, এবং যেই ওয়ার্কিং গ্রুপের বৈঠকে আসলে কর্মী নেওয়া সংক্রান্ত দুদেশের মধ্যে যেই কারিগরি বিষয়গুলো থাকে, কর্মীদের সুযোগ সুবিধার বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো ওই কমিটি নির্ধারণ করে। সেই বৈঠকটি নভেম্বর মাসের 15 তারিখে হওয়ার কথা ছিল। আপনারা জানেন যে মালয়েশিয়াতে হাই কমিশনার বদল হয়েছেন। আগে যিনি ছিলেন তার মেয়াদ শেষে নতুন হাই কমিশনার সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এরই মধ্যে মালয়েশিয়াতে পৌঁছেছেন। তবে করোনা ভাইরাসের কারণে বা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মালয়েশিয়া সরকারের যেই বিধিনিষেধগুলো আছে, যেই কোয়ারেন্টিন পদ্ধতি বাধ্যতামূলক, সেই কোয়ারেন্টিনের কারণে তিনি এখন পর্যন্ত কাজে যোগ দিতে পারেননি। তিনি কাজে যোগ দিলেই পরবর্তীতে মালয়েশিয়ার শ্রমবাজার সম্পর্কে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মুনির সালেহীন। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের একটা বৈঠক হওয়ার জন্য আমরা মানসিকভাবে তৈরি আছি, এটা আশা করছি হবে। আমাদের ওখানে নতুন যে হাই কমিশনার উনি যোগদান করেছেন, ইতিমধ্যে উনি মালয়েশিয়া চলে গেছেন, উনি হয়তো কিছুদিন কোয়ারেন্টিনে থাকবেন। আমরা আশা করছি যে উনি কাজে যোগদান করার পরপরই হয়তো এটি হবে। তার মানে কলিং ভিসার পরবর্তী আপডেট জানার জন্য আমাদেরকে কিছুদিন অপেক্ষাই করতে হচ্ছে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের পরই আসলে এই বিষয়টি একেবারে খোলাসা হবে যে কোন পদ্ধতিতে কর্মী যাবে, কত অভিবাসন ব্যয় হবে, কারা সেখানে কর্মী পাঠাতে পারবেন, কারা কর্মী নিতে পারবেন, এই বিষয়গুলো চূড়ান্ত হবে। আপনারা জানেন যে এর আগে মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে সেখানে প্ল্যান্টেশন, এগ্রিকালচার এবং কনস্ট্রাকশন, এই 3 সেক্টরে আসলে বিদেশি কর্মী তারা নিতে চায়। তবে অন্যান্য খাতে হয়তো চাহিদার ভিত্তিতে কর্মী নেওয়া হতে পারে, সেটি হয়তো সময়ই বলে দেবে। তবে এখন পর্যন্ত কিন্তু এটি অপেক্ষায় আমাদের করতে হচ্ছে। এখন দুটি প্রশ্ন প্রতিনিয়ত আমাদের কাছে আসছে, একটি হচ্ছে ব্যবসায়ীদের পক্ষ থেকে, আর একটি হচ্ছে কর্মীদের পক্ষ থেকে। ব্যবসায়ীদের পক্ষ থেকে যেই প্রশ্নগুলো বারবারই পাওয়া যাচ্ছে, কারা সেখানে কর্মী পাঠাতে পারবেন। মালয়েশিয়া সরকার যেটি চাচ্ছে যে 2007-08 অভিজ্ঞতার কথা তারা কিন্তু উল্লেখ করেছে এর আগে একাধিক আলোচনা বা চিঠি চালাচালি বৈঠকের মধ্যে, যে 2007-08 ঢালাওভাবে সকল রিক্রুটিং এজেন্সি যেন উন্মুক্ত হওয়ার কারণে সেখানে অনেক কর্মী রাস্তায় ঘুমিয়েছে, অনেক কর্মী ব্রিজের নিচে থেকেছে। অর্থাৎ কারো দেখা যাচ্ছে 100 ডিমান্ডের মাঝখানে তিনি একটি শূন্য দিয়ে তিনি 1000 করে ফেলেছিলেন, যে কারণে 900 কর্মী দেখা যাচ্ছে সেখানে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে। সেই অভিজ্ঞতা আমাদের সকলের আছে, এবং যারা রিক্রুটিং এজেন্সির ব্যবসা যারা সুনামের সাথে করতে চান, যারা আসলে মূলধারার ব্যবসায়ী, তারাও নিশ্চয়ই এটি স্বীকার করবেন। এই কারণে মালয়েশিয়া সরকার এবার চাচ্ছে যে সবার জন্য উন্মুক্ত করতে না। আবার বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বারবারই বলা হয়েছে, আগে যে 10 রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটটি ছিল, যেটি নানা রকম বিতর্কের জন্ম দিয়েছিল, সেই কথিত বা তথাকথিত 10 জনের রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট কিন্তু এবার হচ্ছে না, এটি মন্ত্রণালয় হতে দেবে না, সেটি কিন্তু স্পষ্ট করেছে। তার মানে আমরা ধরেই নিতে পারি যে এখানে অধিক সংখ্যক রিক্রুটিং এজেন্সি যুক্ত হবে। তবে আবার সবার জন্য যে উন্মুক্ত হচ্ছে না, এটিও কিন্তু দুদেশের আলোচনা, এখন পর্যন্ত সেটি বলাই চলে। আরেকটা হচ্ছে কর্মী বন্ধুরা জানতে চান যে কবে তারা যেতে পারবেন, সেটির ধারণা আসলে একটু দিতেই হয় আপনাদের। সেটা হচ্ছে ডিসেম্বর পর্যন্ত সেখানে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার রয়েছে। এরপরে হয়তো করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে, তাহলে আগামী বছরের হয়তো শুরুর 3 মাসের মধ্যে এ বিষয়ে কোনো ভালো খবর আসতে পারে, এটি বিভিন্ন মাধ্যমে আসলে আভাস দেওয়া হয়েছে। আর কর্মীদের অভিবাসন ব্যয়টি কত হবে, অর্থাৎ মালয়েশিয়াতে যেতে কত খরচ হবে কর্মীদের, এটি কিন্তু হচ্ছে আমার বা আমাদের সবচেয়ে চিন্তার জায়গা বা সবচেয়ে আলোচনার জায়গা।
এখন পর্যন্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে 16টি দেশের জন্য যে অভিবাসন ব্যয় নির্ধারণ করে দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে মালয়েশিয়ার অভিবাসন ব্যয় হচ্ছে 1,60,000 টাকা। 1,60,000 টাকা। এটি হয়তো যখন আরও বেশ চূড়ান্ত আলোচনা হবে তখন এটি হয়তো সেখানে কমতে বাড়তে পারে বা যেটি হোক, আমরা যেটি চাই সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের 1 টাকা বেশি যেন কোনো রিক্রুটিং এজেন্সি নিতে না পারে এবং আমাদের কর্মী বন্ধুরা যারা মালয়েশিয়াতে আমরা যেতে চাই তাদেরও সচেতন হতে হবে। সরকার নির্ধারিত ব্যয়ের বেশি 1 টাকা আমরা দেব না, কারণ সেখানে বেতন কিন্তু 1,000, 1,100, 1,200 রিঙ্গিত, 20, 22, 24,000 টাকা, সেটি আপনাকে হিসাব করে আপনাকে খরচ করতে হবে। এজন্য আমাদের কর্মীদের শপথ নিতে হবে যে আমরা বেশি টাকা দিব না, আমি দিব না, আপনি দিবেন না, আরেকজন দিবে না, আরেকজন দিবে না। সবাই যদি আমরা মনস্থির করতে পারি, শপথ নিতে পারি যে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের বেশি 1 টাকা দিব না, আমি আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের জন্য যা যা করা লাগে, যেখানে যাওয়া লাগে আমি সেটি আপনাদের সাথে থেকে আপনাদের কম অভিবাসন ব্যয় যেন নিশ্চিত হয় সেটি নিশ্চিত করার জন্য যা করা লাগে ইনশাল্লাহ তা করতে আমরা প্রস্তুত রয়েছি। তবে আপনাদেরকে অবশ্যই সাথে থাকতে হবে। আপনারা বেশি টাকা দেবেন না, এটি আসলে সবার আগে মনস্থির করতে হবে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। প্রবাস তথ্য কেন্দ্রের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি মিরাজ হোসেন গাজী। যারা নতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে যুক্ত থাকতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন আর আমাদের ফেসবুক পেজেও যুক্ত থাকতে পারেন। এছাড়াও প্রবাস তথ্য কেন্দ্র একটি গ্রুপ আছে ফেসবুকে, সেই গ্রুপে যুক্ত হয়ে আপনাদের নানা রকম তথ্য মতামত আপনারা সেখানে সমস্যা সম্ভাবনার কথাও শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।